আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অন্যত্র পানি বৃদ্ধির আশঙ্কা। চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রাজশাহী এবং বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। সকালে রাজধানীর নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই খাতে ব্যবহৃত কাঁচামালের ওপর থেকে সব ধরনের শুল্ক তুলে নেওয়া হয়েছে। শামসুল আরমের রিপোর্ট। সেমিকন্ডাক্টর খাতের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট 2026-এর আয়োজন। শনিবার রাজধানী নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSIA এবং সিলিকন রিভার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর। আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই খাতে ব্যবহৃত কাঁচামালের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে সব ধরনের শুল্ক। সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে,
ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিএসআইএ এর সভাপতি এম এ জব্বার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে নভোথিয়েটার প্রাঙ্গণে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবনী স্থান পেয়েছে। শামসুল আলম, বিটিভি নিউজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়। মন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলা ডেল্টা কনফারেন্সে দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যম ভিন্ন রূপে একই ধরনের চাপ ও চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন। আলোচনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, ভারতের দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার সহ সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংবাদ মাধ্যমের ওপর চাপ ও চ্যালেঞ্জের ধরন ভিন্ন হলেও এর প্রভাব অনেক ক্ষেত্রে একই রকম। এই অঞ্চলে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার গুরুত্বও আলোচনায় উঠে আসে। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। Completely the reflection process, and they are the player, they are the component to make it done, that how the facts will come to the people. So difference between opinion and journalism, difference between assumption and facts, and without data nothing is information. It should be established. Misinformation, disinformation, and protection the common people from that misinformation, disinformation, that is also challenge. There are a lot of, in the name of citizen journalism, in the name of device journalism, mobile journalism, that is completely new experience. So before making any comments, we have to think with full responsibility, and we should understand the complex of the situation, and I'm sure that the responsible journalists of across the border, we are in same page. এদিকে দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ডিজিটাল এক্সেলেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে কাজ করাই এখন সময়ের দাবি। সম্মেলনে প্রযুক্তিবিদ প্রণব যোগেন্দ্র ব্রহ্মভট্ট, ব্যারিস্টার তাসমিয়া রহমান প্যাটেল, টেরি কে রুপার্স সহ দেশ বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, গবেষক ও শিক্ষাবিদরা এআই, ডিজিটাল নেতৃত্ব, সুশাসন, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন। ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা সব ক্ষেত্রেই
কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই জ্ঞান না থাকলে পরে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে, তাহলে এটা একটা যে কোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেকে কিন্তু টের পাচ্ছি। তো সে কারণেই এটা একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১২ জন কর্মকর্তা সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জনগণের কল্যাণে দোয়া ও মোনাজাত অংশ নেন নবনিযুক্ত কর্মকর্তারা। এর আগে গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতি পদত্যাগ করবে আমারও মনে হয়নি, কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন সত্যি সেটা ঘটলো। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও কোথাও কোথাও আবার নদীর পানি বৃদ্ধির শঙ্কাও রয়েছে। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এবং মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলের ছোট যমুনা নদীর নওগাঁ এবং আত্রাই নদীর নওগাঁ ও নাটোরের কয়েকটি স্থানে বর্তমানে পানি কমতে শুরু করেছে। এদিকে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র ও পদ্মা নদীর পানি স্থিতিশীল ছিল। এই অবস্থা আগামী আরও 2 দিন অব্যাহত থাকবে। পরবর্তীতে নদী দুটির পানি আরও কমতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 2 দিন কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং এ সময় নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে। এদিকে চট্টগ্রাম অঞ্চলের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। এসব নদীর পানি আগামী 1-2 দিন আরও বাড়তে পারে। রংপুর অঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। আগামী 3 দিন এসব নদীর পানি আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ। চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। সকালে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট হিল সহ বিভিন্ন স্থানে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। আজ শনিবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট হিল সহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, সিডিএ চেয়ারম্যান,
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশবাদী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। চট্টগ্রামকে একটি নান্দনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে সারা জেলাব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ জাতি গঠন করা, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি যদি আপনার সুস্থ চিন্তা থাকে, সেই সুস্থ চিন্তার জন্য সুস্থ শরীর রাখবে, সুস্থ মন লাগবে। আমরা এই পরিবেশকে গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ বাংলাদেশ, একটা সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। জেলার 131টি সরকারি অধিদপ্তরের 416টি ভবন, 8টি আবাসিক এলাকার 108টি ভবন, 406টি উপজেলা পর্যায়ের ভবন এবং 2995টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 3300-এরও বেশি ভবনের ছাদ ও আঙিনায় এই কার্যক্রম পরিচালিত হবে। আপনার বাড়ির আঙ্গিনে আপনি পরিষ্কার করবেন। আপনার প্রতিদিনের ব্যবহৃত যে বর্জ্য সেটা আপনি নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন। আমরা মানবিকভাবে এই কাজটি চট্টগ্রামবাসীর কাছে প্রত্যাশা করি। আমরা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং নাগরিক সকলে মিলে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের মোটো। জেলাগুলোকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ রাখতে পারি এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নান্দনিক শহর কিংবা চট্টগ্রাম গড়ে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সরকারি, বেসরকারি প্রত্যেকটা বাসভবন আমরা যদি ক্লিন করতে পারি অথবা আঙিনাগুলো যদি ক্লিন রাখতে পারি, তাহলে আমরা একটি ডেঙ্গু চিকুনগুনিয়া মুক্ত একটি নান্দনিক শহর চট্টগ্রাম আমরা উপহার দিতে পারি। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সরকারি স্থাপনাগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন জেলা প্রশাসক। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় কেন্দ্রের কার্যালয় ভবন ও আবাসিক ভবনের ছাদ ও আশেপাশের স্থান পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বিশ্বে দক্ষ নাবিকের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, সঙ্গে উন্নত ক্যারিয়ার। বাংলাদেশি নাবিকদের সে স্বপ্ন পূরণে সারথি হয়ে কাজ করছে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। প্যারেন্টস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের। শনিবার অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সম্ভাবনাময় মেরিটাইম ক্ষেত্রকে বর্তমান সরকার আরও বিস্তৃত করতে চায়। সেজন্য প্রশিক্ষণে আরও নাবিক যুক্ত করার উপর গুরুত্ব দেন তিনি। বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জন করতে হবে বৈশ্বিক দক্ষতা। আমজাদ হোসেনের প্রতিবেদন। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো 29তম ব্যাচের পিসি রেটিং কোর্সের প্যারেন্টস ডে। এ উপলক্ষে সকালে নিউ মেরিঙ্গে ইনস্টিটিউট প্রাঙ্গণে প্যারেডের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। 6 মাসের পিসি, পোস্ট সি সহ বিভিন্ন মেয়াদে 65টি কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, পেশাগত এই শিক্ষা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করছে। আমার ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েট করার পর MBBS যাবে, তখন সে বলল না, আমার ওই লাইনটা না নিয়ে আমি শিপে কাজ করব, আমার ইচ্ছা দেশ বিদেশ ঘুরে বেড়াবো এবং দেশের জন্য কাজ করব। রুলস রেগুলেশন অনেক ভালো এবং এখানের পরিবেশটা অনেক ভালো, এই জন্য আমি এই ডিসিশন নিয়েছি, আমি এনএমএ করবো ইনশাল্লাহ। আমি তো খুব হ্যাপি। আমি মনে করি এখানে সব ডিসিপ্লিন থেকে শুরু করে সব স্যারেরা যা আমার ছেলেরা আমাদেরকে বলে, ওরা খুব গাইড করে। শিপ কিন্তু একটা ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে অনেক রিলায়েবল একটা জব, আর সেই হিসেবে আমি মনে করি এআই কিন্তু ওইটা নিতে পারবে না কখনো। আর যেটা বর্তমান বিশ্বে চলছে আর কি, এআই এর যুগ, সেই হিসেবে আমি মনে করি শিপের ভ্যালুটা কখনো কমবে না, বা শিপের জবটা, শিপের যে ক্যারিয়ারটা সেটা কখনোই কমবে না, বা সেটার ভ্যালু কখনো ডাউন হবে না। তারা বলছেন, এই পেশা যেমন চ্যালেঞ্জিং তেমনি সম্ভাবনাময়। প্রয়োজন শুধু উন্নত প্রশিক্ষণ ও শক্ত মনোবল। একটা চ্যালেঞ্জিং পেশা হিসেবে অন্যান্য আদার্স যে পেশাগুলো, এটা থেকে এটার ফিউচারটা অবশ্যই ব্রাইট। এটার
ব্যাকওয়ার্ডে আমাদের যে স্ট্রাগলটা করতে হয় সেটাও কিন্তু বলে বোঝানোর মতো না। তো শুরুতেও নাবিক হিসেবে জয়েন করবে, এখান থেকে আপনার প্রিসি রেডিং কোর্স করে সে সিডিসি ডিজি শিপিং থেকে সিডিসি নেবে। সিডিসি নেওয়ার পরে সে নাবিক হিসেবে জয়েন করবে, তারপরে পর্যায়ক্রমে সে আস্তে আস্তে সি টাইম কমপ্লিট করে 24 মাস 36 মাস। তো তাদের আবার এক্সাম আছে, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 এরকম করে সে আস্তে আস্তে ক্যাপ্টেন পর্যন্ত, তার যদি যোগ্যতা থাকে সে ক্যাপ্টেন পর্যন্ত যেতে পারবে। ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, বিশ্বে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় সামুদ্রিক জাহাজের মাধ্যমে। একে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল নৌশিল্পে বাংলাদেশি নাবিকরা দক্ষতার সঙ্গে কাজ করছে, যারা বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে পুরো যেটা আর্ন হয় ওটা পুরোটাই সে তারা দেশে নিয়ে আসতে পারে। তো একজন স্টুডেন্ট যদি 1 লক্ষ টাকা হয়, তো এরকম আমাদের কত স্টুডেন্ট আছে? আমাদের প্রায় 11,000 সিমেন আছে। তাহলে আপনি গুণ করেন যে বছর হিউজ রেমিটেন্স আমাদের সিমেনদের দ্বারা আর কি। সিফিয়ারিংটা ছিল ইউরোপিয়ানদের এটা প্রফেশন, তো কালক্রমে ইউরোপিয়ান যখন উন্নত হয়েছে তারা সিফিয়ারিংটা লিভ করেছে। তো চাইনিজ এবং ইন্ডিয়ানরা দখল করেছে এবং ফিলিপিনোরা দখল করেছে। তো এখন চাইনিজরাও কিন্তু এখন সচ্ছল হয়ে গেছে, তারা এটা যাচ্ছে না। তো এখন আমাদের ছেলেরা হচ্ছে ওবিডিয়েন্ট, তারা সোবার, মাদকাসক্তি বা জাহাজে সন্ত্রাসী এগুলো এইসব কর্মকাণ্ডে তারা ইংলিশে দক্ষ, এবং তাদের আপনি জানেন যে বাংলাদেশের ছেলেরা বেসিক্যালি টেকনিক্যাল বা ম্যাথে পারদর্শী, তাইলে তারা কিন্তু দেশের মুখ উজ্জ্বল করছে। পরে কনভার্টেড ডেক ও ইঞ্জিন রেটিংসের 28 জন প্রশিক্ষণার্থীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সামিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেড চট্টগ্রামের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় পারদর্শী হতে দক্ষ করে গড়ে তুলতে হবে, এবং সাথে সাথে যে বৈদেশিক মুদ্রা শুধু আমরা এটাকে আর্নের ক্ষেত্র হিসেবে আমরা এটাকে মনে করি না, এটা আমরা মনে করি বাংলাদেশের গর্ব। আমরা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। এই যে আমাদের জনশক্তি, আজকে বাংলাদেশের জনশক্তি, এটাকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন ক্ষেত্রে, শুধু মেরিটাইম না অন্যান্য ক্ষেত্রেও যদি আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করে বিশ্ব প্রতিযোগিতায় যদি আমরা স্থান করে নিতে পারি, তাহলে আমরা যে ভবিষ্যৎ সুন্দর দেশের স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিতে পারবো। এদিন সিমুলেটর ভবনে প্রশিক্ষণার্থীদের দেওয়া কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি। পরিদর্শনকালে সমুদ্রে ঝড়, বৃষ্টি, তুষারপাত সহ বিভিন্ন বৈরী পরিবেশে জাহাজ কিভাবে চলাচল করে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দেশজুড়ে তুমুল বিক্ষোভ চলে। সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং ব্যাপক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই মূলত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন গতি পায়। গত সোমবার সিজেপির ডাকে হাজার হাজার বিক্ষোভকারী নয়াদিল্লিতে লোকসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানো গ্যাস ও লাঠিপেটা করে। গত 5 বছরের মধ্যে নয়াদিল্লিতে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই চাপের মুখেই আজ পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের বিষয়টি জানিয়ে এক্সে দেয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, আমি দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা, আবেগ এবং তাদের ন্যায়সঙ্গত প্রত্যাশাকে গভীর সম্মান করি। প্রথম দিন থেকেই আমি এই পরিস্থিতির দায়ভার নিজের কাঁধে নিয়েছি। তিনি বলেন, গত 3 মে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম দেখা দেওয়ার পর সরকার অবিলম্বে তা গুরুত্বের সঙ্গে নেয় এবং তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার দূরদর্শী নেতৃত্ব দেশের সেবা করার যে সুযোগ পেয়েছিলেন সেজন্য তিনি চিরকৃতজ্ঞ।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত শহর হোদেইদাহে হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানপন্থী গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে সর্বশেষ এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সৌদি আরবের এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হুমকি দিয়ে বলেছে, গতকাল গভীর রাতে চালানো এই হামলার জন্য রিয়াদকে চড়া মূল্য দিতে হবে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অঞ্চলগুলোর মধ্যে হোদেইদাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এই বন্দর দিয়ে হুতি নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তার বেশিরভাগ চালান প্রবেশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, হোদেইদাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে সৌদি আরব উত্তেজনার জবাবে পাল্টা উত্তেজনার নীতিকেই আগামী দিনগুলোতে সংঘাতের ভিত্তি বানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যুদ্ধবন্ধে কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ ব্যাপারে আলোচনা চলছে। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান হলে হয়তো হামলার প্রয়োজন হবে না, তবে আরও বড় পরিসরে হামলা চালানোর ব্যাপারে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি তেওয়ারি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, তেহরান এখনও চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তিনি বলেন, আগের তুলনায় ইরান আলোচনা নিয়ে বেশি আন্তরিকতা দেখাচ্ছে, তবে শীঘ্রই কোনো সমঝোতা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান মার্কিন হুমকি কিংবা চাপের মুখে মাথানত করবে না। তারা জানায়, ওয়াশিংটনের অযৌক্তিক ও নিয়ন্ত্রণমূলক শর্তের কারণেই সমঝোতা সম্ভব হচ্ছে না। কূটনৈতিক যোগাযোগ চললেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমেনি। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা ও কমান্ড সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। অপরদিকে ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন ও রাশিয়াকে শুক্রবার এক হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে চীন বা রাশিয়া যদি জড়ায় তবে তা তাদের জন্য খুব খারাপ হবে। তবে তিনি এও বিশ্বাস করেন যে চীন বা রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীনের বেইজিংয়ে সম্প্রতি এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি ইরানকে অস্ত্র দেবে না বা তাদের কাছে কোনো অস্ত্র বিক্রি করবেন না। তিনি আরও বলেন, ভ্লাদিমির পুতিনও তাকে একই কথা বলেছেন। তিনি আরও বিশ্বাস করেন, রাশিয়া ও চীন ইরান সংঘাতে অংশগ্রহণ করছে না। অন্যদিকে রয়টার্স সূত্রে আরও জানানো হয়েছে যে ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তৃপ্তি তেওয়ারি, বিটিভি নিউজ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 15 জন নিরাপত্তা কর্মী ও 12 জন হামলাকারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন ট্যাঙ্ক জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী প্রথমে নিরাপত্তা চেকপোস্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চেকপোস্টের সীমানা প্রাচীরে আঘাত করে। বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর ও ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে 12 জন সেনা সদস্য, 2 জন পুলিশ কর্মকর্তা এবং 1 জন বন কর্মকর্তা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 12 জন হামলাকারী নিহত হয়। টিটিপি দাবি করেছে, হামলায় তাদের 4 জন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল। 2007 সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে টিটিপি। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী 52 জেলায় সংগঠনটির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যার ফলে এখন পর্যন্ত 2,70,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের জেরে গতকাল ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। এখন পর্যন্ত মাদ্রিদ অঞ্চলে অন্তত 6,000 হেক্টর এবং আভিলায় প্রায় 9,000 হেক্টর জমি পুড়ে গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্পেনে প্রায় 63,000 মানুষকে এলাকা ছাড়তে বা ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত 25,000 মানুষকে সরাসরি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরন্দ ও লদ অঞ্চলেও ভয়াবহ দাবানলে 1,40,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিরন্দ অঞ্চলের দাবানলে এরই মধ্যে 19,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। এছাড়া প্রায় 80টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপে ফেরে উপদ্বীপ পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। অনেক মানুষ নৌকায় করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের নাম জড়িয়ে ছড়িয়ে পড়া দুটি ভাইরাল ভিডিওকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ। অনুসন্ধানে দেখা গেছে একটি পুরনো সাধারণ ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, আর অন্য ভিডিওটি আসলে আওয়ামী লীগের একজন নেতার পুরনো সংবাদের দৃশ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী অনৈতিক কাজে জড়িত অবস্থায় নারীসহ আটক হয়েছেন। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিওটি চলতি বছরের মে মাসের। কুমিল্লায় নির্মমভাবে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনিরুল হক চৌধুরী। সেখানে নিহত কর্মকর্তার স্ত্রীকে সমবেদনা জানানোর মুহূর্তটিকে বিকৃত করে এই অপপ্রচার চালানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খোঁজখবর রাখছেন। আমি ওনার তরফ থেকে তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার কোনো প্রশ্নের জবাব আমরা কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে ব্যতীত মনমোহন। আমি পরদিন এটা সংসদে উত্থাপন করেছি এবং সরকারের ব্যাপারে সব ব্যবস্থা গ্রহণ করেছি। তুমি নিশ্চিত থাকো তোমার স্বামী হত্যার বিচার তুমি পাবে। অন্যদিকে অপর একটি আপত্তিকর ভিডিওকে এক বিএনপি নেতার ব্যক্তিগত ভিডিও দাবি করে ছড়িয়ে দেওয়া হলেও অনুসন্ধানে জানা যায় ঘটনাটি 2021 সালের। ভিডিওর ব্যক্তিটি বিএনপির নেতা নন, তিনি ছিলেন তৎকালীন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস। ওই সময় ভিডিওটি ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং দল থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ফ্যাক্টওয়াচ স্পষ্ট করেছে দুটি ভিডিওর সঙ্গে বিএনপি নেতাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ও অপতথ্য ছড়ানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জনসাধারণকে এসব বিভ্রান্তি থেকে মুক্ত রাখতেই নিয়মিত ফ্যাক্ট চেকিং করে যাচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।
চট্টগ্রামে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে লাইফ সেভিং সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে 20,000 মানুষের প্রাণহানি হয়, যার মধ্যে 80% শিশু। বেশিরভাগ ঘটনা ঘটে গ্রামে। বক্তারা আরও বলেন, পানিতে ডুবে বিভিন্ন পর্যটন স্পটে দুর্ঘটনার শিকার হয় তরুণ পর্যটকরা। শৈশব থেকে শিশুদের সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করা, নদী, সাগর বা যে কোনো জলাশয়ে ডুবে মৃত্যুর প্রতিরোধে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে সচেতনতামূলক পাঠ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ শিক্ষক ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। এবারে খেলার খবর। নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে 19 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অঞ্চল। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 10 ওভারে 3 উইকেট হারিয়ে 134 রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান পাহাড়ের নেপথ্যে ম্যাচ সেরা মোহাম্মদ শরাফত সাদিদ। মাত্র 26 বলে 5টি 4 আর 8টি ছক্কায় অপরাজিত 74 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে 3 ওভারে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় 47 রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। 3 ওভারে 3 উইকেট হারিয়ে 27 রানে থামে তারা। শেষ পর্যন্ত 19 রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী। অপরদিকে বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল হয় 5 ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ইনিংসের তৃতীয় বলে রনক জাহান নওশিন এবং এরপর উইকেট কিপার আফরোজা জাহান মিম এই দুজনকে ফেরান নুসরাত জাহান জুথি। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান অথই। 11 বল 3-4 ও 1 ছক্কায় অপরাজিত 23 রানের ইনিংস খেলেন। আর এই ইনিংসে ভর করে 4 উইকেটে 48 রানের পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। পরপর 3 রান আউটে ভেঙে পড়ে ময়মনসিংহের ব্যাটিং লাইন আপ। এক পর্যায়ে 20 রানে 6 উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ। 6 উইকেটে 29 রান তুলে থামে তাদের ইনিংস। 2 ওভারে 8 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিয়ামণি। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত
পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:22 এবং সূর্যাস্ত 6:36। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5:08, ভাটা বেলা 11:09। পরবর্তী জোয়ার